নমস্কার, সুপ্রভাত। শুরু করছি শ্রদ্ধেয় ভূতনাথ পাণিগ্রাহী মহাশয় রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ শূন্য সদন। পূর্বে অর্ঘ্যদ্বীপ কাব্যগ্রন্থটি আমি আপলোড করেছি, সেটি শোনার আবেদন রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। বইটি উৎসর্গ করা হয়েছে পরম শ্রদ্ধেয় পাঠক পাঠিকাদের উদ্দেশ্যে। এই দিন অর্ঘ্য। ভূতনাথ পাণিগ্রাহী, ফোন নাম্বার 7047046634। শুরু করছি শূন্য সদন। রচনা ভূতনাথ পাণিগ্রাহী। রাজকুমার আচার্য, চলে যাও জ্যোতি, চলে যাচ্ছ আজ এ কোন গোধূলি ভেদ করে। ফেব্রুয়ারি 18, 2023 ত্যাগ করে যাও কোন সে সুদূরে। সবার প্রিয় তুমি রাজকুমার, সাহিত্যের সোপানে প্রথম শিশুতে খুঁড়িয়ে দিয়েছিল এই সংলাপ। জানি তুমি একদিন ফিরবে, এই মাঠ ঘাট হলদে নদী ঠিক এমনও থাকবে, তবে থাকবে না তা একই, তবু বীজ ধানের মতন ঠিক ঠিক এইসব ছবি থাকবে প্রতিটি তোমার সূক্ষ্ম শরীরের ভেতর। কোথাও কোনো দেশে আবার ফুটবে কালের নির্দেশে, আবার সুগন্ধ ছড়ানো সাহিত্য বাসরের আহ্বায়কের ভূমিকায় সেই তুমি। ওখানে রাজকুমার আচার্য আর নয়, নব এক নাম, নব অলঙ্কারী। আমন্ত্রণ। সুবোধবাবু বলল হেসে কথাটি। হালদার বাবু, ছেলের বিয়েতে ভালোই তো পেলেন। তার আগে ভাবুন, ছেলেকে মানুষ করতে কত টাকা আমি খরচ করেছি। সে তো অনেকে করে, তবে শ্বশুর বাড়ি থেকে পানের বোঝার মতন পণ টাকা পাওয়া কি সব ভাগ্যে হয়? তা ঠিক, তবে তেমন বউ ভাতে কেমন খরচ করেছি তা ওই ভাবছ না তো? তা ঠিক, 5 জায়গায় মানুষ মনে রাখবে। হ্যাঁ, খাইয়েছ বটে। দূর দূর, মনে রাখবে কি? কবজি ডুবিয়ে সালারা খেলো, আর গেট পেরুতে না পেরুতে কী সব বলে যাচ্ছে শুনবে কি? বলে একেই বলে নাকি পরের টাকায় শালা হালদার বরের বাপ। এত সব ফুটানি করার মতন নাকি আমি লোকই নই। হ্যাঁ, ছি ছি, পরে তো আপনি দেখালেন। অবশ্যই প্রথম। ওরা আবার বলে বলে যাচ্ছে আমন্ত্রণ নাকি করেছি খুব সতর্কে, বেছে বেছে। তা খুব একটা মন্দ বলেছে তার তো নয়। ফুট বেছে বেছে দামি সবাইকেই তো আমন্ত্রণ করেছেন। তবে তা যা মনে এই প্রথম করলেন, প্রশংসনীয়। সে তো নিজের কানে শুনলাম আর দেখলাম। বহু গণ্যমান্য লোকজন তো দেখলাম, বড় বড় প্রেজেন্টেশনের বহরও দেখলো এই গ্রামের অনেকেই। প্রেজেন্টেশন অনেক পড়েছে বলুন। হ্যাঁ হ্যাঁ, তা পড়েছে, তবে দু একটি যা পড়েছে আমার আমৃত্যু মনে থাকবে। সত্যি ভাবাই যায় না, বাঁধিয়ে রাখার মতো। হ্যাঁ, খুব দামি, খুবই দামি, হবে না বা কেন? এসেছেন যত মান্যিগণ্যি মানুষ। পাঞ্জি পাঞ্জি হে। হ্যাঁ, কি পুঞ্জিকা! তাও যদি নতুন হতো, আপাতত মনের কষ্টটা লাঘব হতো। তবে তবে তাহলে কি, সবগুলো বহু বছরের পুরনো পঞ্জিকা। তা জড়ো করে সুন্দর একটি প্যাকেট বানিয়ে ধরিয়ে দিয়েছে। শালা বদমাস! সে কি, এ তো আমি প্রথম শুনলাম। কোন শালা হারামির বাচ্চা কুত্তা করলো বলো তো এই কাজটা? কোনো নামই নেই। বৌমার হাতে ধরিয়ে দিয়ে আকণ্ঠ গিলে কেটে পড়েছে। দেখাবো এসো, গুছিয়ে রেখেছি আমি। সত্যি, এটা তো খুব অভদ্রতা। ওইসব কাগজওয়ালাকে ডেকে বেচে দিন। আর এক শালা, আরে প্যাকেট খুলে দেখা গেল সব কটাই কাপ ভাঙাচারা। ভাবা যায়? হ্যাঁ, সে কি, এরকম ভাঙাচোরা কি আবার ভাঙাচোরা বললে? টি সেট, একটি কাপও নেই যে অক্ষত আছে। কারো ডাঁটি ভাঙা, কারো মুখ নেই, কারো কোনটি আবার মুখ থেকে তলা ফাটা। ওরা সত্যি কি মানুষ না জন্তি? ছি ছি, আপনি একজন গণ্যমান্য মানুষ, শুনলে লোকে ওকে নয় আপনাকে থুতু ছেটাবে। কেন এত আয়োজন করে আমাকে থুতু? লোকে বলবে আপনি সব দামি লোকেদের শালা আমন্ত্রণ করেছেন। তা বটে, ধর্মে সইবে ওদের ভেবেছ? আমার মতন সৎভাবে জীবনযাপন করতে পারে না, হতে পারে বরপণে বেশি কিছু পেয়েছি। আরে তার 5% তো ওদের পেছনে আপাতত নিঃস্বার্থভাবে ঢেলেছি। কে?
কেন ভালো লাগে না? মাধব জিজ্ঞাসা করে, কি করো? দূর ভাই, এখন আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? কাজ করো, দিন দুই কোনো বন্ধুর বাড়িতে বরং ঘুরতে যাও। যেতে তো ইচ্ছে করে, যাবো যে ওখানে বলি জ্বালা জুড়োতে না বাড়াতে। কেন কেন? আরে বলো না, বন্ধুর বউ সব আজকাল ছেঁচ কাঁদনে। আরে ওরা আবার করে কি? কি করবে? বরং যতক্ষণ থাকবে তুমি গুঁড়ি পিঁপড়ের মতন কুটুস কুটুস কামড়াবে সর্বক্ষণ। মুশকিল। বলে কি? আরে ধরো ওদের অন্য কারোর মেয়ের বিয়ে হলো, কেন কখনো ছেলের আমার হয়নি? দেখো দেখো তুমি, ভালোই তো সময় কাটবে, ঘটকালিতে এখন লেগে পড়ো। ধুর ধুর, এখন মেয়ের ব্যাপারে ঘটকালি মস্ত কঠিন। বলি কেন? আশ্চর্য, ফোন হয়ে গিয়ে তো বিপদ। প্রায় এখন সব অনলাইন বুকিং। তাহলে বরং কাজ করো, যেতে হবে না কোথাও, কিন্তু ভালো লাগবেই। কি করে? দু একজন বন্ধুকে মাঝে মাঝে বাড়িতে নিমন্ত্রণ করো। হায় হায়, এখন আবার অতিথি? বলো কি? বলো কি মানে? পেনশন পাও, কিছু তো জমা আছে, কাকে আবার তোমার ভয়? বোঝো না, আপন বউ। এখন তো অল ডে তিনিই উকিল। ফোঁস করো, ওতে তো বারণ নেই। ফোঁস? তখন ওর মুখের ভাষা তো নয়, গরম ঘি। তাহলে কেন শুধু ভটভট? অতিথি ডেকে ইদানিং পরীক্ষাটা আপাতত করো, বোধ হয় আত্মমর্যাদার ভয়ে গৃহিণী চুপ থাকবে। হয় না হে, সেদিনের সেই কামিনী ঝাঁপিয়ে এখন বলে মিনি বেড়ালের মতো সব টাকা নিজের নামে রেখে ম্যাও ম্যাও করে, আরও কত সব বাজে বাজে কথা। আরে বলো কি? প্রতিদিন আমার 14 পুরুষকে চটকে বানায় কচুরি। এমনি এমনি করে। বুঝেছি, আসলে তুমি আগের মতো সেই বড্ড হিসেবি না হলে ভাই এখন আর চলে? এ বয়সে ওটি বুঝলে মন্দ বই ভালো না। তা সে যা হোক, বরং চিত্ত রাজন ছক্কসে তারা সব দিব্যি আছে হে। ওরা সব অবসরের পরেও আবার এখন কি যেন করে, অবসর নেওয়ার পর ঘুরে ঘুরে খায়। ওরা প্রতিটি সাহিত্য সভায় যোগ দেয়, বরং দেখেছি চাকরি থেকে অবসর নেওয়ার পর বেশ চালা দুই ভালোই আছে। আরে সাহিত্যের রস ওদের ভেতরে লেগে থেকে আগে থেকেই ছিল। নিশ্চয়ই বীজ এখন মুক্ত, মাটি পেয়ে মুখ মেলেছে। না না, ওসব ঢপ, ওদের এখন কিছুই নেই। এটি ঠিক অবসর নেওয়ার পর ভোল বদল। কিছু না কিছু তো লেখে। তুই বাদ দে, পরের বিনে পয়সায় ভালো মন্দ খেয়ে যা গতর মানিয়েছে, দেখলে মনে হয় একটি টাটকা যুবক। আগে না, যাদের ভেতর সামান্যতম সাহিত্যের রসও থাকে তারা অকালে সজীব হয়। অতি সহজে তারা বুড়িয়ে যায় না হে। আগে অফিসে চাপ ছিল, এখন মুক্ত, তার প্রকাশ হয়েছে। যাক, আমারও তাও তো হবে না ভাই। অসম্ভব বলে কিছুই নেই, গাইতে গাইতে গায়েন। কবিতার জানি না, আবার কবিতা। আরে ও সব হতে হবে কেন? সাহিত্যে যোগ রাখো, পড়লেই একই রস উপচে পড়বে মনে। তারপর শরীরে আজে বাজে চিন্তা একদমই থাকবে না। সে না হয় বুঝলাম ভাই, কবি সাহিত্যিক না হলে হলো বা কি? আর এই জন্মে চেষ্টা করলে হওয়াই নয়। এসব আমি শুনেছি, ওটি নাকি অনেক জন্মের সংস্কারের ফসল। এটা মেনে নিতে পারি না। চেষ্টা করলে কবি সাহিত্যিক হওয়া যায় বই কি? হয়তো যায়, তবে এক জন্মে জেদ নিয়ে ঘষেটি বেগম বড় জোর। তবে সত্যিকারের বেগম অসম্ভব। সহজাত। দিবস যখন জানান দেয় গভীর অন্ধকার, রাতের পাশে গিয়ে বসি। নির্মল জোনাকির আলো ঢেলে ঢেলে চলে। ওরা সব সহজাত কাজ করে। ওদের জন্য হয়তো দিবস বরাদ্দ নয়, অথচ আছে সহজাত আলো বিশেষ ছন্দময়। মাথা নত করি, ভেসে আসে কানে, বুঝি পাড়ার রতন জানা নিজের লেখা পাঠ করে। কানে পড়ে দু এক লাইন, বাবুগো, যাদের লেখার বিচারক হওয়ার কথা ছিল, আজ তারা সবাই যেন লেখে, বিচার করবে কেউ। কে যায়? নীল জিজ্ঞেস করে। কে যায়? যে যায় সে তোমাকেই রাস্তা দেখায়। কি যেন নাম? জামাটা খুলে গেছে চিতায়, ওইখানেই পড়ো। মানুষটা তো করতো কি? কত লোকজন! এত লোকজন! নিশ্চয়ই ছিল তার কত কত কাজ ও কাজের উপাধি। ধাপে ধাপে হয়েছে পদোন্নতি।
তা কেমন? ওই শিশু থেকে পরপর, ক্ষুদ্র থেকে বড়, সবই উপাধির অন্তর্গত। এখন কি আর আছে সব? পায়ে পায়ে সব ফেলে আসা চিরন্তন এই পথ। তবুও তো সব দেখি বেশ হাসি খুশি। বুঝেছে সে বিশেষ বস্তু আর অবস্তুর প্রভেদ। বড় গোলমেলে, গোল ছেড়ে নীল মালটি ধরো। ছি ছি, এ কি তুমি বলো? বুঝলেই না, ওটি বল নয়, মহাবল। নইলে জীবন এমন ঠেকুর অম্বল। কি যে বলো, ব্রেন অবশ, বড্ড গোলা জল। বসেই বসে আসল রসের সম্মিলন। বসে থাকবো আমি মানে বাধ্য। কেন কেন? অবশ মানে অবাধ্য। যা দেখো চারিদিকে অস্থির জীবনযাপন। ওহ, কে বুঝবে দুরূহ দুরাশা ধোঁয়াশা এসব। এভাবেই কবিতা জন্ম নেয় নিজেই স্বয়ং। তো তাই কবি নিজে বোঝেন কিনা যথেষ্টই সন্দেহ। পৃথিবী মানুষের নয়। সংলাপ সাহিত্য অনুষ্ঠান হলে বাবার কত কথা মনে পড়ে। বলতেন, বাবারে, মানুষ ভিন্ন গ্রহের, এ পৃথিবী জীবজন্তুর আদি বাসস্থান। তাই তাদের জন্য এই পৃথিবীতে সব কিছুই অনুকূল। এখানকার সব পরিবেশে তারা সবাই মানানসই। সবাই একসাথে স্বাচ্ছল পরিবার। রোগ বিরোগ ওদের নেই বললেই চলে। ওদের বাড়িঘর আমাদের মতন তৈরি করতে হয় না। খাদ্য রসদ ওদের জন্য এই পৃথিবীতে অঢেল, ভরপুর। মানুষ এখানে এসেছে হঠাৎ বেভুলে। তাই মানুষ ছাড়া কেউ কি বোঝে সে দেহ ত্যাগ করে? এখানে মানুষের ক্ষেত্রে সব কিছুই প্রতিকূল। তাকে বাসা গড়তে হয়, ঘর তৈরি করতে হয়। এই দেখ, ওই সব চলাচল পথ শীত গ্রীষ্ম বর্ষা ঋতুতে মানুষ প্রায় মানিয়ে নিতে অক্ষম হয়। জীবন ধারণের জন্য কত কত না সংগ্রাম করে তাকে বাঁচতে হয়। রোগ দুর্ভোগ এদের নিত্য সঙ্গী। তাই পৃথিবীতে তাকে শুধু পায়ে দাঁড়াতেই লাগে দীর্ঘ সময়। অথচ এমন উন্নত চেতনায় মানুষ এখানে জীব মানুষ ছাড়া কে? কার এমন সুতীক্ষ্ণ বুদ্ধি রয়েছে তুই ভেবে বল। মানুষের প্রকৃত হিংসাপরায়ণ নয়, বরং মানুষ মানেই সহধর্মী, হৃদয়বান। মানুষের সুন্দরের নিয়তই উপাসক। সহাবস্থান মানুষের প্রকৃত ধর্ম। কোনো এক দুর্যোগে যখন কোনো বীজ আকাশ সমুদ্র থেকে ছিটকে পড়ে, প্রকৃত স্থান থেকে সে স্থানান্তরিত হয়, ভাসতে ভাসতে ভিন্ন মাটি ছুঁয়ে ফেলে। হয় তা থেকে যখন অঙ্কুর উদ্ধমন, সেই স্থান সেই পরিবেশ তাকে যখন অনিচ্ছা সত্ত্বেও অবাঞ্ছিতভাবে বেড়ে ওঠা দেখে, তখন অনীহায় তাকে করে লালন পালন। তাই মানুষ অবাঞ্ছিত এ গ্রহের। শিশু থেকে বেড়ে ওঠে অভাগার মতন অনাদরে। দেহ গড়ে দেয় কেবল প্রকৃতি। সেই দেহ দুর্বল হলেও তার নিজস্ব প্রকৃতি থাকে অক্ষত, ফুটে ওঠে বিলক্ষণ। ধীরে ধীরে মানুষ সময়ের সাথে সাথেই খাপ খাইয়ে নিতে শিখেছে বলে কি হবে, সঙ্গে সঙ্গে এই গ্রহের পরিবেশ তাকে গ্রাস করেছেও বেশ। ফলে হিংস্র জানোয়ারের প্রকৃতি মানুষের ভেতর প্রবেশ করেছে। ওদিকে আবার এই গ্রহের অহিংস পশু পাখি, এদের কিছু ভালো গুণও মানুষের মধ্যে এসে মিলেছে। যাদের ভেতর অধিক ভালো গুণ রয়েছে, অহিংস মন গঠন করেছে, তাদের উন্নীত হয়ে এই গ্রহে সাত্ত্বিক শ্রেণীতে বিচরণ করছেন। যাদের ভিতর হিংসা বিদ্বেষ কলহ বৈরী ভাব প্রকাশ পেয়েছে অধিক, তারা তামসিক শ্রেণীতে রয়ে গেছেন। আর যারা ওই দুইয়ের মাঝামাঝি রয়েছেন, অর্থাৎ তেমন উগ্র হিংস নয়, উন্নত মানেও উন্নীত নয়, এই দুই জ্ঞানের মাঝামাঝি রয়েছেন, তারা রাজসিক গুণের অধিকারী হয়েছেন। আর যারা এই তিনই গুণের ঊর্ধ্বে, এই তিন গুণের ওপারে, অর্থাৎ নির্গুণ, এই তিনটি গুণের কোনো গুণই তাদের স্পর্শ করতে পারেনি, তারা একমাত্র বোঝেন এই পৃথিবী মানুষের বাসযোগ্য আদৌ নয়। তারা বোঝেন অহম ব্রহ্মাস্মি তত্তমসি ইত্যাদি, অর্থাৎ আমি ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়, তুমি সেই পরম পুরুষ ছাড়া আর কি। বাবা কাঁপা কাঁপা গলায় বলতেন, বাবারে, এসে যখন পড়েছি এই জ্বালা যন্ত্রণাময় পৃথিবী থেকে, পরিত্রাণ চাই। হবে কিভাবে?
এই নিয়ত পরিশুদ্ধ শব্দ ব্রহ্মের আরাধনার মধ্যে দিয়ে সাহিত্য একটি মুক্তির প্রথম দরজা। এই শব্দ আরাধনার মধ্যে দিয়ে সবাইকে নিজ নিজ উত্তরণের পথ বের করতেই হবে, নচেত এখানে আসা যাওয়া জন্ম জন্ম ধরে চলতেই থাকবে। শিশু ভূমিষ্ঠ হয়ে জানিস কেন কাঁদে? এই মাটি ছুঁয়ে বুঝে যায় আবার আবার সেই জ্বালাময় একটি জীবন একবারও ধারণ করতে হবে, এবারেও করতে হবে পার। তাই এটি চলবে। তম উঠবে রাজসিক গুণে, রাজসিক বুঝে অভ্যাসে পৌঁছাবে সত্য গুণে, তারপর তার মুক্তি হলে, মোহমুক্তি ঘটলে হবে সন্ন্যাসী। ওটি চিরতরে মুক্তির সোপান। চিরতরে পৃথিবীর জ্বালা যন্ত্রণা থেকে হবেন মুক্ত, মুক্ত পুরুষ। স্বামীজির একটি কথা আজ বারে বারে মনে পড়ে, ছিলাম মানুষ, হইতে হইবে মানব, তারপর দেবত্বে উন্নীত হইতে হইবে সবাইকে। আমি স্থির, স্থির থাকি আমি। আমার ভিতর সময় প্রবাহিত নদী, মাঠে মাঠে দৌড়, ফাটা একখানে স্লেট পাঠশালা। আজ অনেক, সে তো দূর। গ্রামের কিশোরী মেয়েটি, যার এলোমেলো চুল, পথে উঁকি বুকি, দেখি ওকে একটিবার যেন দেখে ফেলি। উফ, আহ, বেদনায় কত সুখ। সময় প্রবাহিত নদী, স্কুল কলেজ, মাঝপথ, পরে ওঠে ঘূর্ণিঝড়, ঝড়, জীবন আর জীবিকার সন্ধান। একে একে চলে যায় এই সব। আমি স্থির, সময় প্রবাহিত নদী, দুই পাড়ে পলাশ শিমুল, হেসে পাশ কেটে তরুণ জুটে। আমি স্থির, অর্বাচীন, নেই কোনো হাত, ঠুটো জগন্নাথ, তার মাঝে দীর্ঘশ্বাস, অনুভবে বুঝি পৃথিবীর সব কিছু সবার জন্য তো নয়। গাছের ঢাল ভাঙে, পরপর গজায় অজানা কিছু শাখা। স্থির থাকি আমি। উন্মুখ শব্দ বাসর, জীবন একটি কবিতা, পড়ে পড়ায় সময়। পাঠ শেষে চুপি চুপি, খুব ব্যস্ত আছি, এখন চলি। নোনতা। বিপুল বলে ওঠে, কিছু বলো শুনি। না, লিখি। তুমি কি বারবার লেখো? হ্যাঁ, বরাবর। কেন বরাবর? তোতলা জীবন জানো, তোতলামি লেখার সঙ্গে কী বা সম্পর্ক? এখন মেজাজ গরম, বুঝবে না আছে, এখন যাও। বললেই হবে এমন সব আবল তাবল? এস, আরে সে ছিল আমার জীবনে এক ইতিহাস। আশ্চর্য, শুনি না। তখন বয়স 10, ক্লাস 4। তার নাম জ্যোৎস্না। জ্যোৎস্না? কি করেছে সে? মণি পাখি অর্থাৎ শালিক পাখি দেখিয়ে বলল, ওর ভালো নাম জানিস? শালিক। তো বললাম, ও শালি। কষে গালে পড়ল চড়, বলল, অসভ্য ইতর, খচ্চর, দেব এক লাথি। মেয়ে কেমন আজে বাজে কেউ বলে নাকি? তুমিও ওই। আরে না, শালিকে শেষ অক্ষরটি ক কিছুতেই তখন উচ্চারণ হলো না যে। সে কি, এতখানি তোতলা ছিলে? তারপর ঘটনা গড়ালো একেবারে শিক্ষক। ওখানে আ ও পিঠে ভাঙে লাঠি, খেজুর। তারপর রেস কোথায় গেল জানো? কোথায়? বাড়িতে। বাবা রেগে মেগে আগুন। আচ্ছা, কি হলো শেষে? শেষ নেই। শুনেও বাবা তো থ। আসামি তখন কাঁপে, চোখে জল। বললে, তুমি আসল ঘটনা কি ছিল? না, পারিনি। ক্ষোভে রাগে তখন বেরোচ্ছে না ওই দুটো অক্ষর। প্রথমটি কেবল সা। সে কি, রাগলে তোতলামি কি বাড়ে? তা বই কি, প্যান্টের ধুলো উড়ে যাচ্ছে, হাতে তাল দিতে দিতে। তাও না, কিছুতেই শেষ অক্ষর দুটো আর বেরোলো না। উফ, কি সর্বনাশ! শেষ পর্যন্ত হলো কি? বাবা বলল, বেদম রেগে, ওই হাত চাপড়ে, ওই বাজনা তুই বন্ধ কর বেয়াদব। ঘটনা কি এই স্লেটে লিখে দে, না লিখে দিলে আমি আবার চাপকাবো। ছি ছি ছি। উফ, লিখে দিলে? ওই মোটামুটি লিখলাম। শেষে বুঝলেন তো সব। ওহ, কি সাংঘাতিক কাণ্ড! ওই দিনই নতুন নির্দেশও দিলেন তিনি। নির্দেশ? সে আবার কি? বললেন, শোন যেন, আর এরপর থেকে অন্য কোথাও আর মুখটি তুই খুলবি না, খুললেই এমন হাল হবে তোর। বুঝেছি, সেই জন্যই তুমি সভা সমিতিতে কিছু বলতে চাওনি। ঠিক তাই ভাই, নোনতা বলতে গিয়ে যদি শেষের অক্ষরটি উচ্চারণ করতে না পারি। না না, এ বয়সে তুমি এমন সাংঘাতিক রিস্ক নিতে আর যেও না দাদা। তা কোথাও তুমি কিছুই বলবে না,
এই বয়সে শেষমেশ হাড় গোড় ভাঙলে তখন কে দেখবে?